সেখানে ডাক্তারদের মারধর করা হলো এবং সেটা নিয়ে ডাক্তাররা কমপ্লিট শাটডাউনে চলে গেলেন। আনসাররা বিদ্রোহ করলো, বিদ্রোহ না ঠিক বিক্ষোভ করলো। বিক্ষোভ করতে করতে একেবারে পরিবেশ ছেড়ে তারা সচিবালয়ে ঢুকে পড়ল। আবার সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছাত্রদেরকে আসতে হলো এবং সেখানে সমন্বয়কদের মধ্যে একজন শীর্ষস্থানীয় যিনি নেতা, তিনি আনসারদের হাতে বেদম প্রহারের শিকার হলেন এবং হাসপাতালে তিনি এখনো পর্যন্ত অসুস্থ। তো এইরকম প্রশাসনের সর্বস্তরে, স্থানীয় সরকারে, তারপর কেন্দ্রীয় সরকারে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল মন্ত্রণালয় মিনিস্ট্রিতে রয়েছে, কোর্ট কাছারি অফিস আদালতে এবং বিশেষ করে পুলিশ প্রশাসনে, সব জায়গাতেই বিশৃঙ্খলা, কোনো শৃঙ্খলার যে একটা নামগন্ধ এটি এই মুহূর্তে নেই। আর রাতারাতি এটি ফিরে আসবে, ধীরে 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 ফিরে আসবে, এটা সম্ভব নয়। কারণ হলো, যখন ডিসিপ্লিন যে শব্দটি, ডিসিপ্লিন শব্দটি এটার একটা ধারাবাহিকতা থাকে। এটি যখন আপনি ক্রমশ প্র্যাকটিস করতে থাকেন, ডিসিপ্লিন এটি চৌকস থেকে চৌকস্তর হতে থাকে। আর যখন আপনি ডিসিপ্লিনটা ভেঙে ফেলেন, এটা ক্রমশ অরাজকতার দিকে যেতে থাকে। তো এখন সরকারের বা রাষ্ট্রের যে সকল কোনো বিভাগ দীর্ঘদিন ধরে একটা শৃঙ্খলায় চলছে, সেই শৃঙ্খলাটা ভেঙে পড়েছে। কাজেই এটা যদি আরো সময় নিয়ে এখানে কোনো গাফিলতি করা হয় বা সংস্কার করার চেষ্টা করা হয়, এই শৃঙ্খলাটা আরো বিশৃঙ্খল হয়ে পড়বে। আর তখন চেষ্টা করলে এগুলোকে জোড়া লাগানো যাবে না। এই গেল একটা। 2 নম্বর হলো যে গত 15 বছর ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে যে সীমাহীন অরাজকতা, প্রভাব, তারপর শেষে সেখানে যা কিছু চলছে, এটি ভীষণ রকম যাকে বলা হয় এটা দলবাজি যাকে বলা হয়, খুবই অস্বস্তিকর, অশ্লীল, অশ্রাব্য দলবাজি, এবং সেই দলবাজির জায়গাটা খালি হয়ে গেছে। এবং সেই দলবাজির জায়গাতে মানুষ দীর্ঘদিন যদি কেউ দেখেন জিকির করে, তাহিরের জিকির করে, হু হা হু হা, আপনার ওই জিকির ছাড়া তার আর ভালো লাগে না। আবার কেউ যদি চরমোনাইতে গিয়ে জিকির করে, ভালো লাগে না, সেটা ছাড়া ভালো লাগে না। কেউ যদি গাঁজা খায়, আপনি দুনিয়া তাকে পোলাও কর্ম যা কিছু দেন না কেন, সে গাঁজা ছাড়া চলতে পারবে না। আবার শরীরে যদি যারা আতর মাখে, তাকে যা কিছু দেন না কেন, তাকে আতর মাখতে হবে। তাহলে এখন 15 বছর যাবত যারা তেল দিতে অভ্যস্ত আর যারা তেল পেতে অভ্যস্ত, তারা মরে যাবে, গলায় দড়ি দিয়ে মরবে, কিন্তু তেল তাদেরকে দিতেই হবে। এখন এই জায়গাগুলোতে সমস্যার সৃষ্টি হয়েছে। রাজনীতির অঙ্গনে বিএনপি, জামাত থেকে শুরু করে যে সকল দলগুলো ছিল, তারা তো বেশিরভাগ নেতাকর্মী পুলিশের ভয়ে তারা রাস্তায় নামতে পারতেন না, অনেকে পালিয়ে থাকতেন। অসংখ্য মামলা মোকদ্দমা তাদের যাকে বলা হয় একেবারে তাদের জীবনকে তছনছ করে ফেলেছিল। এই জিনিসগুলো থেকে হঠাৎ করে তারা এরকম একটা পরিস্থিতিতে আসছে, তারা বুঝতে পারছে না যে তারা কি জয়ী হলেন, তাদের মামলা মোকদ্দমাগুলো থাকবে, তারা কি ক্ষমতায় আসবে না আসবে না, একটা দ্বিধা দ্বন্দ্ব চলছে। আর তুলনামূলকভাবে যারা তরুণ এবং দুষ্ট প্রকৃতির, চিন্তা চেতনা এবং কর্মে, তারা যে যেখান থেকে পারছে প্রতিপক্ষকে গালাগাল করছে, ভিন্ন মতের লোকদেরকে গালাগাল করছে। আর যারা দুর্বৃত্ত প্রকৃতির, তারা চুরি চামারি, রাহাজানি, চাঁদাবাজি থেকে শুরু করে সব জায়গাতে এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা কিনা দৃষ্টিকটু, মানে দেখা যাচ্ছে না, ক্ষেত্র বিশেষে একেবারে অনিয়ন্ত্রিত, দুর্দমনীয়, দমন করা যাচ্ছে না তাদেরকে, সংখ্যা এত বেশি। এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে দলীয় পরিচয় নেই, একেবারে রাস্তাঘাটে যারা এই কুকর্মগুলো করছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে টোকাই প্রকৃতির যারা লোকজন আছে, তারাই বাসাবাড়িতে ঢুকে পড়ছে, রাস্তায় গাড়ি থামাচ্ছে, ছিনতাই করছে, এর মোবাইল চেক করছে। এই জিনিসগুলো আলটিমেটলি জামাত এবং বিএনপি যেহেতু রাজনীতিতে এখন তারা মূল ফ্রেমে আছে, তাদেরকে বিপদের মধ্যে ফেলছে, বিপর্যস্ত অবস্থার মধ্যে ফেলেছে। অন্যদিকে পুলিশের যে মনোবল, চেইন অফ কমান্ড,
এটা শুধু ভাঙছে না, তাদের সঙ্গে অনেকগুলো পক্ষের রীতিমতো সংঘাত শুরু হয়ে গিয়েছে। খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, তারপরে আরও কয়েকটা জেলাতে, বরিশালে যেটা শুনেছি যে এক পক্ষ টেলিফোন করেছে থানায় আসার জন্য, ছাত্ররা, সেই নবম দশম শ্রেণীর ছাত্ররা, তারা ফোন করার পর পুলিশ সেখানে যায়নি, এই কারণে তারা থানায় এসে যা কিছু ঘটিয়েছে এটা মানে বলার মতো নয়। এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যারা আছে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, সেখানে তা অনেকের পছন্দ মতো লোক সেখানে বসানো হচ্ছে। এভাবে রাজনীতির একেবারে কেন্দ্র, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সেই চৌকিদার পর্যন্ত সর্বত্রই একটা টালমাটাল অবস্থা হচ্ছে, এবং সব জায়গাতেই লেনদেনের কথাবার্তা শোনা যাচ্ছে, অনিয়ম এবং অনার সৃষ্টি, এগুলো জনজীবনকে বিপর্যস্ত করে ফেলছে। এবং এই জিনিসগুলো আলটিমেটলি যারা এখন ডক্টর ইউনূস সাহেব আছেন, তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের কর্তা ব্যক্তিরা আছেন, তারা সচিবালয়ের মধ্যে বা তাদের কর্মস্থলে বসে যত ভালো ভালো সিদ্ধান্তই নেন না কেন, এই সিদ্ধান্তগুলো তো বাস্তবায়ন করবে উপজেলা টিওনো সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, এসিল্যান্ড সাহেব এবং ওসি সাহেব। এরপরে জেলা পর্যায়ে গিয়ে দেখুন একটা জেলা বা একটা উপজেলা ফাংশন করছে না আজকের দিন পর্যন্ত, এবং কোনো অবস্থাতে ফাংশন করার রীতিমতো এখন যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলছে, আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতা সরকারের সঙ্গে কাজ করার, সরকার পরিচালনা করার, একটা উপজেলা, একটা জেলা, দুটো উপজেলা, একটা জেলা, 5টা বছর পরিচালনা করার, একটা মন্ত্রণালয়ে, সবচেয়ে বড় মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয়, সংসদীয় কমিটিতে বেশ কয়েকটি সাব কমিটির চেয়ারম্যান থাকাকালীন সময় আমি এই যে মন্ত্রণালয়গুলোকে কাজকর্ম যেটা দেখেছি, সেই অভিজ্ঞতাতে আমার মনে হচ্ছে যে এভাবে হবে না। এখানে একেবারে খুব তড়িৎ গতিতে বুলেটিন আকারে অনেক কিছু করতে হবে। তো সেই কাজটি আসলে এই মুহূর্তে জরুরি অবস্থা ছাড়া সম্ভব নয়। জরুরি অবস্থায় হয়তো আমাদের অনেকের সাংবিধানিক যে অধিকারগুলো, রিড করার ক্ষমতাগুলো আমাদের কমে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে সমাজ কিন্তু স্ট্যাবল হয়ে যাবে, এতে কোনো মানে যাকে বলে সন্দেহ নাই। সেনাবাহিনীকে যদি মাঠে নামানো হয়, তাহলে তাদের হাতে ম্যাজিস্ট্রেসি দেওয়া হলে এই সকল টাউট বাটপার যারা লোকজন আছে তারা সবাই গা ঢাকা দেবে, অনেকে ধরা পড়বেন, এবং সমাজে একটা শৃঙ্খলা নেমে আসবে। তখন তত্ত্বাবধায়ক সরকার, সেনাবাহিনীর কাজ করবে, তারা মাঠ নিয়ে, আইন শৃঙ্খলা নিয়ে তারা দায়ী হবেন, এবং কোনো রকম খারাপ কিছু হলে পুরো দায় দায়িত্ব তখন সেনাবাহিনীর কাঁধে চলে যাবে, কমান্ডিং অফিসারদের কাঁধে চলে যাবে। আর উপদেষ্টারা, ছাত্র যারা সমন্বয়ক রয়েছেন, তারা যে সংস্কারগুলো করতে চাচ্ছেন, যে ভালো ভালো কাজগুলো করতে চাচ্ছেন, বিদেশ থেকে টাকা আনতে চাচ্ছেন, ব্যাংকিং রিফর্ম করতে চাচ্ছেন, এই কাজগুলো তারা সুন্দরভাবে করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে উপজেলা ভাইস চেয়ারম্যানরা তারা যাকে বলে আন্দোলন করার জন্য ঢাকাতে চলে এসেছে প্রায় 1000-এর মতো। এখন তারা প্রতিদিন মন্ত্রণালয় ধরাধরি করছে, তারপর শেষে প্রধান উপদেষ্টার কার্যালয় যাচ্ছে, কোর্ট কাছারিতে যাচ্ছে, নার্সরা ধর্মঘটে যেতে চাচ্ছে, ডাক্তাররা ধর্মঘটে আলটিমেটলি চলে গেছে। এইভাবে প্রতিদিনই একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে। যদি প্রাইমারি শিক্ষকরা ধর্মঘটে চলে যায়, মানে তছনছ হয়ে যাবে। এখন এই পুরো জিনিসগুলো আসলে এই নতুন সরকারের পক্ষে এবং এত কম সংখ্যক উপদেষ্টাদের পক্ষে এগুলো সামাল দেওয়া তো দূরের কথা, এগুলো আন্দাজ করা সম্ভব নয়। এর কারণ হলো পুরো প্রক্রিয়াটি একটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে চলে আসছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এই মুহূর্তে বিকল্প নেই। তিনি যদি এটা দেরি করেন এবং সেনাবাহিনীকে বিশ্বাস না করেন, তাহলে আলটিমেটলি তাকে এর জন্য সাফার করতে হবে, এবং রাজনৈতিক দলগুলোকেও সাফার করতে হবে, বিএনপিকে সাফার করতে হবে, এবং জামাতকে সবচেয়ে বেশি সাফার করতে হবে। আমাদের এখন যখন একটা স্ট্যাবল অবস্থা থাকবে, তখন জামাত যে সৎ লোক, ভালো মানুষ, এটা তো তখন প্রমাণিত হবে। খারাপ যখন অবস্থা চলবে, তখন জামাতের লোকদেরকেই তো ছিনতাই করে তাদের পাঞ্জাবি খুলে নিয়ে যাবে। তখন আপনি সেখানে আল্লাহ বিল্লাহ করলে তো লাভ হবে না। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। আপনি দেখুন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি তাকে বলেছিলাম, ঠিক এই যখন এই কোটা বিরোধী আন্দোলন শুরু হয়নি, একেবারে শুরু হয়েছে মাত্র, তখন বলেছিলাম যে পরিস্থিতি যে অবস্থা হয়ে গিয়েছে, তাকে আসলে জরুরি অবস্থা দিয়ে এখান থেকে বের হওয়া ছাড়া তার কোনো উপায় নেই।
কিন্তু আফসোস যে তার মনের মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামী ব্যাংকে তার ঋণ ১৩০০ কোটি টাকা পালাচ্ছিলেন বিদেশে। কিভাবে? আটক আনসারুল আলম চৌধুরী। ১৩০০ কোটি টাকার ঋণ পরিশোধ না করে দুবাইয়ে পালিয়ে যাওয়ার সময় আনসারুল আলম চৌধুরীর নামে এক ঋণ খেলাপিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। সোমবার ২ সেপ্টেম্বর সকাল ৯টা ৪৫ মিনিটে তাকে আটক করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করে বলেন, আনসারুল আলম চৌধুরী একজন বড় ঋণ খেলাপি। সকালে BS ৩৪৩ ফ্লাইট যোগে দুবাই যাওয়ার সময় বহির্গমন টার্মিনালে আটক করা হয় তাকে। তিনি সিভিল এভিয়েশন বিমানবন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দিগ্ধ তালিকাভুক্ত ছিলেন বলে জানান বিমানবন্দরের এই কর্মকর্তা। তিনি আরও জানান, আটক আনসারুল আলম চৌধুরী ইসলামী ব্যাংক চট্টগ্রামের চাকতাই শাখা থেকে ১৩০০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে। এসব ব্যাংক ঋণ তিনি পরিশোধ করছেন না, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে যে সমস্ত ঋণ নিয়েছিল, এই সমস্ত ঋণ এরা শোধ না করে বিদেশে পালাতে চলেছে। এটার আসল মূল রহস্য কি আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনাদেরকে আরও একটি কথা বলতে চাই, বাংলাদেশ ব্যাংক থেকে এই সমস্ত ক্ষমতার বড়াই দেখিয়ে এরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। সেই ঋণগুলো এখন শোধ করতে পারছে না বলেই বাংলাদেশ ব্যাংক মানুষের টাকা দিতে গেলে হয়রানি হচ্ছে। বিভিন্ন মানুষকে ১০ লাখ টাকা তুলতে গেলে তাদের ২ লাখ টাকাও দিতে পারছে না, এমন ঘটনাই ঘটছে আমাদের বাংলাদেশ ব্যাংকে। এখানে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানান।